তো বন্ধুত্ব যদি বলি ফ্রেন্ড, ফ্রেন্ডের ইংরেজি কি? ফ্রেন্ড। ফ্রেন্ড এটাকে ইংরেজিতে দুটো অ্যাব্রিভিয়েশন আছে যে এই ফ্রেন্ডের, সেটা হচ্ছে ফিউ রিলেশন ইন আর্থ নেভার ডাই। আমি আবার বলছি, ফিউ রিলেশন ইন আর্থ নেভার ডাই। অর্থাৎ বন্ধুত্ব হচ্ছে এমন কিছু সম্পর্ক যেটা পৃথিবী থেকে কখনো মুছে যাবে না। আমি আবার বলছি, বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যা পৃথিবী থেকে কখনোই মুছে যাবে না। আমরা ফ্রেন্ডকে যদি আরো একটু সুন্দর করে বলতে চাই, তাহলে এখানে এরপর ফাইট, যে ফাইট ফর ইউ। বন্ধু হলো সে যে কোনো প্রয়োজনে তোমার জন্য সে যুদ্ধ করতে প্রস্তুত থাকবে, আরেকজনের সাথে, তোমার শত্রুর সাথে বা যে কোনো সাথে। ফ্রেন্ড ফাইট ফর ইউ। তারপর আমরা যদি বলি, অবশ্যই একজন বন্ধু অপর বন্ধুকে রেসপেক্ট করবে। তার মানে বন্ধু আরেকজনকে, অবশ্যই একজন আরেকজনকে রেসপেক্ট করবে। তো আমরা ইদানিং যদি দেখি যে বন্ধুত্বের মধ্যে কি হয়, একজন আরেকজনকে কত ভাবে ছোট করা যায়। মনে রাখবে, ওইটা কখনো রিয়েল ফ্রেন্ডশিপ না। ফ্রেন্ডশিপ হলো সেটাই যখন একজন আরেকজনকে রেসপেক্ট করে। এই জায়গায় বন্ধুত্বের মধ্যে অবশ্যই ইনক্লুড ইউ, যে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারবে না, যে হচ্ছে এই জায়গায় তাকে আমার লাগবেই, তাকে আমি সবসময় সাথে রাখতে চাই। ইনক্লুড ইউ। তারপর এই জায়গায় এই যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপের আরেকটা জিনিস, ই ফর এনকারেজ ইউ। অর্থাৎ একজন বন্ধু আরেকজনকে সবসময় এনকারেজ করবে। যে হচ্ছে একজন আরেকজনকে সবসময় এনকারেজ করবে। এই জায়গায় এখানে আমরা যদি বলি ডি, এখানে ডি ফর আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে ডিজার্ভ ইউ, যে একজন বন্ধু, তুমি যে সবসময় তোমার বন্ধুর পাশে থাকবা, এটা কিন্তু একজন আরেকজনকে কাছে সবসময় আশা করবে, যে হচ্ছে তুমি তার পাশে থাকবা, ডিজার্ভ ইউ। আর অবশ্যই একজন বন্ধুর আরেকজন বন্ধুর প্রয়োজন হবে সবসময়, যে নিড ইউ। আর এস ফর দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে হচ্ছে স্ট্যান্ড বাই ইউ। তাহলে আমরা তাকেই বন্ধু বলতে পারবো যে বন্ধু তোমার যে কোনো প্রয়োজনে তোমার হয়ে ফাইট করতে পারে। সে অবশ্যই তোমাকে ক্রিটিসাইজ না, সে সবসময় তোমাকে রেসপেক্ট করবে, তোমার কাজকে রেসপেক্ট করবে, তোমার সম্ভাবনাকে রেসপেক্ট করবে, তোমার প্রত্যাশাগুলোকে রেসপেক্ট করবে। এবং বন্ধুত্ব মানে হলো সাথে থাকা। অবশ্যই বন্ধু, আর একজন বন্ধু যদি আরেকজনকে ডিমোটিভেট করে, তুই পারবি না, তোর দ্বারা সম্ভব না, এটা কিন্তু ফ্রেন্ডশিপ না। একজন বন্ধু আরেকজন বন্ধুকে সবসময় বলবে, তুই পারবি, তোর দ্বারা হবে, তোর দ্বারা সম্ভব। অবশ্যই একজন বন্ধু আরেকজন বন্ধুকে প্রয়োজন হবে, সে ডিজার্ভ করে তোমাকে, এবং এক বন্ধু সবসময় আরেক বন্ধুর পাশে থাকবে। আমরা অনেকেই ভাবি একটা কথা, বাংলাদেশে কিন্তু খুব 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 বেশি প্রযোজ্য হচ্ছে যে আমার তো মামা চাচা নাই। ইদানিং মামা চাচা ছাড়া কোনো চাকরি হয় না, তাই না? যে হচ্ছে আমরা এখানে অনেকে আছি, আমাদের ফাইনান্সিয়াল কন্ডিশন একটু কম হওয়াতে আমরা সবসময় রিগ্রেট করি, অনুতাপ করি, কেন আল্লাহ আমাকে গরিবের ঘরে পাঠাইলো, কেন আল্লাহ আমাকে গরিবের ঘরে পাঠাইলো। এটা নিয়ে আমাদের রিগ্রেট থাকে আমাদের অনেক সময়। মামা চাচা ছাড়া চাকরি হয় না, ভালো জব হয় না, এই কারণে আমরা চিন্তা করি আমাদের আত্মীয়ের মধ্যে তো তেমন কোনো মন্ত্রী এমপি নাই। একটা জিনিস মনে রাখবে, নিয়তি আমাদের আত্মীয় নির্ধারণ করে দেয়। আমার বাবা কে হবে, আমার মা কে হবে, তারপরে হচ্ছে আমার চাচা, ফুফু, খালা কে হবে, এটা নির্ধারণ করে নিয়তি। কিন্তু আমার বন্ধু কে হবে, এটা কিন্তু আমরা নির্ণয় করি, আমরা বানাই যে হচ্ছে আমার বন্ধু কে হবে। আর একজন ভালো বন্ধু, একজন প্রকৃত বন্ধু হাজারো আত্মীয়ের চাইতেও বেশি উত্তম। এই জায়গায় তার মানে আমরা যদি ভালো ফ্রেন্ড সিলেক্ট করতে পারি, আমার যদি একজন ভালো বন্ধু থাকে, তাহলে আমার এই আত্মীয় কিন্তু লাগে না। আরেকটা জিনিস মনে রাখবে, আমরা অনেক সময় কি করতে চাই, আমরা অনেককে সারা জীবন কাছে পেতে চাই, সারা জীবন আগলিয়ে রাখতে চাই, তাকে সারা জীবন আমার করে পেতে চাই। একটা জিনিস মনে রাখবে, প্রেম, এটার জন্য কি আমরা প্রেমিক সেজে যাই, হ্যাঁ প্রেম বিলায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে প্রেম সব সময়, এই জায়গায় প্রেম একদিন না একদিন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একদিনে প্রেম হচ্ছে মোহ, একদিন এটা কেটে যাবে। কিন্তু বন্ধুত্ব কিন্তু কখনো নষ্ট হবে না, বন্ধুত্ব কখনো শেষ হবে না। অতএব কাউকে তো আমরা যদি সারা জীবন আগলিয়ে রাখতে চাই, তাকে যেন আমরা বন্ধুত্ব দিয়ে আগলিয়ে রাখি। কারণ বন্ধুত্বের মাধ্যমেই একজনকে আজীবন আগলিয়ে রাখা সম্ভব।
আর এই পৃথিবীতে সেই হলো সবচাইতে দুর্ভাগ্যবান বা সবচাইতে নিচের দিকে আছে যার একজনও প্রকৃত বন্ধু নাই। সেই প্রকৃত বন্ধু আমাদের মা হতে পারে, বাবা হতে পারে, আমাদের কোনো ফ্রেন্ড হতে পারে, যে যার জীবনে একজনও প্রকৃত বন্ধু নাই, তো তার চাইতে দুর্ভাগ্যবান কেউ হতে পারে না। সুতরাং আমাদেরকে এই বন্ধুত্বগুলা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। বন্ধু হয়ে বন্ধুকে কখনো কষ্ট দেওয়া যাবে না। দেখো যে হচ্ছে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাকে কটু করে কথা বলা যাবে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে বন্ধুত্ব হলো এমন একটা বন্ধন, এমন একটা জিনিস যেটা যদি একবার ছিঁড়ে যায়, এমন একটা সম্পর্ক যেটা যদি একবার ছিঁড়ে যায়, তাহলে আমরা যতই তাকে জোড়া লাগানোর চেষ্টা করি, এটা কখনো 100% আগের মতো জোড়া লাগবে না। সুতরাং আমাদের এক বন্ধু আরেক বন্ধুকে রেসপেক্ট করা উচিত। এবং আরেকটা জিনিস যে হচ্ছে আমরা প্রয়োজনে বন্ধুত্ব স্থাপনে আমরা প্রয়োজনে বেশি সময় নিই, বন্ধুত্ব স্থাপনে আমরা বেশি সময় নেব, কিন্তু যখন বন্ধুত্বটা তৈরি হবে তখন আমরা একটা ঘন ঘন পরিচর্যা করব। তাহলে আস্তে আস্তে আমাদের এই ফ্রেন্ডশিপ গুলা রিয়েল ফ্রেন্ডশিপে পরিণত হবে। আমরা চাই যে হচ্ছে আমাদের জীবনে অনেক 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 বেশি অনেক 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 বেশি রিয়েল বন্ধু তৈরি হোক, কারণ একজন প্রকৃত বন্ধু হাজারো আত্মীয়ের চাইতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। আর আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের অনেক অনেক প্রকৃত বন্ধু আছে। আর আমি এখানে যতগুলো কথা বললাম সবই কোট, এটা অনেক মনীষীর কথা, তো তোমরা একটু মাথায় রাখতে পারো। আর হচ্ছে খেয়াল করো, তো এখন তোমরা সবাই একটা কাজ করো, যে বন্ধুটা সব সময় তোমার জন্য ফাইট করে, রেসপেক্ট করে তোমাকে, যে সব সময় তোমার পাশে থাকতে চায়, এরকম বন্ধুগুলোকে সবাই একটু বেশি বেশি করে মেনশন করো। কারণ আমাদেরকেও কিন্তু বন্ধুদের পাশে থাকতে হবে, কারণ তারাও আশা করে। বন্ধুরা কিন্তু কখনো আলাদা থাকে না, তারা এক জায়গায় থাকে। আর তুমি যাকে আজীবন তোমার সাথে রাখতে চাও, যাকে আজীবন তোমার পাশে চাও, তাকেও কিন্তু তুমি মেনশন করতে পারো। কারণ এই জায়গায় আমি যদি কাউকে আজীবন পাশে চাই, তাহলে তাকেও কিন্তু আগলিয়ে রাখতে হবে, প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে। সুতরাং সবাই সবার রিয়েল ফ্রেন্ডসদের একটু বেশি বেশি করে মেনশন করো। আমরা এখনই আজকের ক্লাসটা শুরু করে দেব, এখনই ক্লাসটা শুরু করে দেব। ওয়াও, যে সবাই সবার বন্ধুদের একটু মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। প্রত্যেককেই ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। ওকে, আমরা সহজসংজ্ঞিত স্পন্দনের একদম ফার্স্ট ক্লাসে এই সমীকরণটা শিখছিলাম। স্বর্ণের সমীকরণ হলো x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা ছিল সহজসংজ্ঞিত স্পন্দনে স্পন্দিত কোন কণার স্বর্ণের সমীকরণ। স্বর্ণের সমীকরণ একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় এই পৃথিবীতে ফিজিক্সের ভাষায় এই পৃথিবীতে দুইটা জিনিস বিদ্যমান। ফিজিক্সের ভাষায় সৃষ্টিকর্তা শুধুমাত্র দুইটা জিনিস সৃষ্টি করছেন। সেই দুইটা জিনিস কি কি? সেই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে স্পেস আর আরেকটা হচ্ছে টাইম। এই জায়গায় তুমি বলতে পারো যে ভাইয়া এত এত সৃষ্টি জগৎ, হ্যাঁ, তো কিন্তু ফিজিক্স বলে যে হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র ইউনিক সৃষ্টি দুইটা, একটা হলো স্পেস আর একটা হলো টাইম। তো টাইম তো বলতেছো যে হচ্ছে এটা হচ্ছে কি, টাইম হচ্ছে কি টি, এটা একটা জিনিস। আরেকটা কি, আর আমরা যত রাশি পড়ি সবগুলাই স্পেস। আমি যদি বলি কোন, এটাও স্পেসের মধ্যে পড়ছে। আমি যদি বলি এস, এটাও কিসের মধ্যে পড়ছে? স্পেসের মধ্যে পড়ছে। আবার আমি যদি বলি যে ধরো যে হচ্ছে বেগ, এটাও স্পেসের মধ্যে পড়ছে। ত্বরণ, এটাও স্পেসের মধ্যে পড়ছে। তার মানে আমি যাই কিছু চিন্তা করি সবকিছু কি ডিপেন্ডেন্ট, দেখো খেয়াল করো, সবকিছুই আমাদের হচ্ছে, এগুলো হচ্ছে স্পেস। এখন সবকিছু স্পেস, এই জায়গায় খেয়াল করো, এখানে কি আছে? x কি? স্পেস। a কি? আমাদের স্পেস। t কি? টাইম। খুব ভালো করে বুঝিও। তার মানে এই সমীকরণে স্পেসও আছে, টাইমও আছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি স্পেস টাইম ইকুয়েশন। স্পেস টাইম ইকুয়েশন। কিন্তু এই সমীকরণটা এর আগের রূপ আমরা গত ক্লাসে শিখছিলাম। এর আগের রূপটা কি ছিল? a sin থিটা। তোমরা যারা দেখছো একটু বলো, এরকম কিন্তু আমরা শিখছিলাম। এখন খেয়াল করো, এখানে কি কোনো টাইম আছে? এখানে কোনো টাইম নাই। এখানে যা আছে সবই কি? স্পেস।
তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। আর এটা কি, এটা হচ্ছে আমাদের স্পেস প্লাস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, স্পেস প্লাস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। বাট এইটা শুধুমাত্র স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তাহলে কোনটা টাইম কোনটা স্পেস? টাইমটাই শুধুমাত্র টাইম, আর টাইম ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে স্পেস, সব স্পেস। এইবার আমরা যেহেতু গতদিন সহস্রোদিত স্পন্দনে স্পন্দিত কোন কণার সরণের সমীকরণ শিখছিলাম, আজকে এখান থেকে আমরা প্রথমে বেগের সমীকরণ বের করতে চাই যে এই বেগের সমীকরণটা কেমন হবে। সরলস্পন্দিত স্পন্দনে স্পন্দিত কোন কণার বেগ। এখন তুমি খেয়াল করো, সরণকে আমরা জানি, সরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? বেগ পাবো। সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এখন দেখো, তাহলে এই জায়গায় এটার অর্থ কি? d বাই dt, x এর মানটা কত? a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন দেখো ভাইয়া, এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসা যায়। তার মানে a যেহেতু আমাদের বিস্তার, এটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে d বাই dt অফ sin এখানে ওমেগা t প্লাস ডেল্টা, এই জায়গায় ওমেগা t প্লাস ডেল্টা। এখন এই জায়গায় তুমি খেয়াল করো যে এ তো আছেই, sin কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sin কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে cos, sin কে ডিফারেন্সিয়েট করলে হবে cos ইনটু ওমেগা t প্লাস ডেল্টা তো থাকবেই। এখন আবার আমাকে কি করতে হবে? আমি sin কে ডিফারেন্সিয়েট করছি, এখন আমার ওমেগা t কে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে ইনটু d বাই dt অফ ওমেগা t প্লাস ডেল্টা। আমরা এখন কার ডিফারেন্সিয়েট করছি? sin এর ডিফারেন্সিয়েট করছি, sin কে ডিফারেন্সিয়েট করে আমরা cos পাইছি। এবার এখানে কি আছে? ওমেগা t প্লাস ডেল্টা, এটা ডিফারেন্সিয়েট করলে d বাই dt ইনটু ওমেগা t প্লাস ডেল্টা। তার মানে a cos, খুব ভালো করে বুঝিও, a cos এখানে ওমেগা t প্লাস ডেল্টা ইনটু ওমেগা t, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? ওমেগা। আর ডেল্টা তো এখানে কনস্ট্যান্ট, আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডেল্টা এখানে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 0। তার মানে আমি ফাইনালি যেটা পাইলাম সেটা হলো a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, a ওমেগা প্লাস cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমরা বেগের সমীকরণটা পাইলাম a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। এইটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমাদের বেগের সমীকরণটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। এবার আমরা ত্বরণ কিভাবে পাবো? হ্যাঁ দেখো, যে ত্বরণের সমীকরণ আমরা কিভাবে পেতে পারি? ত্বরণের সমীকরণ কিভাবে পেতে পারি? আমরা জানি বেগের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তার মানে d বাই dt অফ আমাদের বেগের সমীকরণটা কি? বেগের সমীকরণ হলো a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, a ওমেগা cos, খেয়াল করো, ওমেগা t প্লাস ডেল্টা। এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সুতরাং এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন আমি যদি ক্যালকুলেশন করি, এটাকে বাইরে নিয়ে আসা যাবে, তাহলে d বাই dt, হ্যাঁ a ওমেগাটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, a ওমেগা পুরোটাই কনস্ট্যান্ট, d বাই dt cos, হ্যাঁ cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, a ওমেগা cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin। তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা, মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা ইনটু d বাই dt। তুমি এবার কার ডিফারেন্সিয়েট করছো? cos এর ডিফারেন্সিয়েট করছো। তাহলে এখন কার ডিফারেন্সিয়েট করা বাকি আছে? ওমেগা t প্লাস ডেল্টা ডিফারেন্সিয়েট করা বাকি আছে, ওমেগা t প্লাস ডেল্টা ডিফারেন্সিয়েট করা বাকি আছে। তার মানে a ওমেগা, এখানে মাইনাস a ওমেগা sin ওমেগা t প্লাস ডেল্টা ইনটু ওমেগা t প্লাস ডেল্টা ডিফারেন্সিয়েট করলে কি হবে? ওমেগা হবে। এবার তুমি খেয়াল করো তো দেখি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? আমরা এটা সমান লিখতে পারবো মাইনাস a ওমেগা ইনটু ওমেগা, ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। খুব ভালো করে বুঝিও, তার মানে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t, a sin ওমেগা t প্লাস ডেল্টা।
এখন আমাকে বলো তো দেখি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে এখানে a সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। সবাই আমাকে বলো, অনেকে জয়েন করছো, একটু তোমরা সবাই ওই যে সবাই একটু বন্ধুদের মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সবাই বন্ধুদের মেনশন করতে থাকো আর ক্লাসটা শেয়ার করে দাও। আর এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার দেখো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে যেগুলো আমাকে বুঝতে হবে। আমি যদি বলি এটা কেমন সমীকরণ, এখানে দেখো a ওমেগা এগুলো সবই কি স্পেস আর টিটা কি টাইম, তার মানে এই সমীকরণটা হচ্ছে স্পেস প্লাস টাইম, দুইটা ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এখানে স্পেসও আছে টাইমও আছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে এই টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমি রাখবো না, ঠিক আছে? আমি টাইম রাখবো না, আমি সবকিছু স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন বানাবো, স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন বানাবো, মানে সেখানে টাইম থাকবে না। তাহলে আমরা এটা কিভাবে পেতে পারি দেখো তো দেখি কিভাবে পেতে পারি। এই জায়গায় এ তো ঠিক থাকলো, খুব ভালো করে বুঝিও, এ ঠিক থাকলো। এবার ওমেগাও সরি ওমেগা ঠিক আছে, ওমেগা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এটাকে a cos ওমেগা t প্লাস ডেল্টা এইটা। এখন আমি যদি এখানে একটা রুট ওভার দিই, দেখো রুট ওভার দিলে কি করতে হবে, তাহলে এই পুরো রাশিটাকে কি স্কয়ার করা লাগবে না? দেখো এই জায়গায় তোমাদের যদি একবারে বুঝতে সমস্যা হয় আমি আরেকটা লাইন ইয়া করে লিখি, ওমেগার জায়গায় ওমেগা দিলাম, আমি এই এখানে পুরোটার উপরে একটা রুট ওভার দিলাম, তাহলে এগুলার সবগুলোর উপরে কি স্কয়ার দিতে হবে না? cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। আমার কি কোনো সমস্যা আছে? কোনো তো সমস্যা হওয়ার কথা না, তাই না? তাহলে যদি সমস্যা না হয় তুমি দেখো ওমেগা ইনটু, খেয়াল করো তো দেখি এইটাকে কি আমি এভাবে লিখতে পারি না, a স্কয়ার ইনটু 1 মাইনাস sin a স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। দেখো তো দেখি, কারণ cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হলো cos স্কয়ার থিটা। দেখো আলটিমেটলি তাহলে কি রেজাল্ট দাঁড়ালো, ওমেগা রুট ওভার, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এবার কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। তোমরা কি কেউ ধরতে পারছো যে ঘটনাটা কি? তোমরা একটু ধরার চেষ্টা করো না, ঘটনাটা ধরার একটু চেষ্টা করো, খেয়াল করো। এই যে a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি, a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি? তাহলে একদম কিন্তু জল করতেছে। দেখো a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে হলো x, a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে হলো x, খেয়াল করো। তাহলে এখানে ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে হলো x, এখানে সবগুলোর উপরে স্কয়ার আছে, তার মানে এটা হবে x এর উপরে স্কয়ার। তাহলে v ইকুয়াল টু পাইলাম ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, v সমান ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের উদ্দেশ্য কি ছিল ভাইয়া? আমাদের উদ্দেশ্য ছিল এইটা হলো স্পেস প্লাস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। আমরা এমন একটা ইকুয়েশন বানাইতে চেয়েছিলাম যেখানে শুধুমাত্র কি থাকবে, স্পেস থাকবে, টাইম থাকবে না। এখন তুমি খেয়াল করো, এখানে আমরা যে সমীকরণটা পাইছি এখানে শুধুমাত্র দেখো স্পেস আছে, কোনো টাইম নাই, তার মানে এইটা শুধুমাত্র স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এইটা এই যে এই সমীকরণটা v সমান ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি এটা ঠিক থাকে একই ভাবে এই কাজটা কিন্তু আমরা এখানেও করব। বলো তো দেখি ভাইয়া, এখানে স্পেসও আছে, এগুলো তো সবই স্পেস, আর এইটা আমাদের কি টাইম, তার মানে এখানে স্পেসও আছে টাইমও আছে, কিন্তু আমি এখানে কি করতে চাই, সবই স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন বানাইতে চাই। দেখো এটার জন্য দেখো তো দেখি, এইটা দেখার সাথে সাথে কি তোমার একদম তোমার চোখে চিকচিক করতেছে না একটা জিনিস, a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি, a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি? সবাই আমাকে একটু বলো যে এইটা সমান কি লেখা যায়। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার x, খুব ভালো করে বুঝিও, ওমেগা স্কয়ার x। এবার তুমি একটা জিনিস বলো তো দেখি, আমরা v সমান কি বলতে পারি? v সমান হচ্ছে dx ডিভাইডেড বাই dt, v সমান হচ্ছে আমাদের dx ডিভাইডেড বাই dt, তাই না? আবার a সমান কি?
a সমান হলো dv ডিভাইডেড বাই dt, এটা সবাই আমরা জানি। তার মানে d ডিভাইডেড বাই, খেয়াল করো এখানে d ডিভাইডেড বাই dt, আর v সমান আমাদের কত, v সমান আমাদের হচ্ছে dx বাই dt। তার মানে কি এখানে এই জায়গায় a সমান আমাদের কি লেখা যাবে, d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, তাই না? যে আমাদের ত্বরণ সমান হচ্ছে সরণের দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। এখন তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো যে এখানে a সমান আমরা পাচ্ছি মাইনাস ওমেগা স্কয়ার x, এখানে কিন্তু কোনো টাইম নাই, তার মানে এটা পুরোটাই হলো স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এখন তার মানে আমরা কি লিখতে পারতেছি দেখো তো দেখি, a প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু কি 0, a প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এখন যদি আমি একটা জিনিস চিন্তা করি, a সমান কি, a সমান হলো d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার যোগ ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এই সমীকরণটা এটা একটা বিখ্যাত সমীকরণ, সহজ সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে এটা আমাদের একটা বিখ্যাত সমীকরণ। এই সমীকরণকে বলা হয় সরল সন্ধিত স্পন্দতে স্পন্দিত কণার ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এটার একটা বিশেষ নাম আছে, সেই বিশেষ নামটি সরল সন্ধিত স্পন্দনে, সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার ব্যবকলনীয় সমীকরণ। খুব ভালো করে বুঝিও। তাহলে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার ব্যবকলনীয় সমীকরণ। সবাই আমাকে বলো যে এই সমীকরণগুলা তোমরা প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে জানাও। আর এখানে যে আমরা প্রত্যেকটা সমীকরণ শিখছি, প্রত্যেকটা সমীকরণ আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, প্রত্যেকটা সমীকরণে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, এটা তো অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় বেগের সমীকরণ, এটাও ইম্পর্টেন্ট। এই বেগের এই সমীকরণটা, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে বুঝিও। ত্বরণের এই সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্বরণের এই সমীকরণ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্রত্যেকটা সমীকরণ ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। সবাই আমাকে বলো যে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, যদি আমরা বুঝে থাকি, এখন আমরা এই ইকুয়েশনগুলো ব্যবহার করে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো আমরা একটু লিখি। তাহলে বেগের সমীকরণ আমরা কি পাইছি, বেগের সমীকরণে আমরা একটা পাইছি ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপরে বেগের আমরা আরেকটা সমীকরণ কি পাইছি, এটা খুব বেশি লাগবে না, তারপর আমি একটু লিখে রাখি যে বেগের আরেকটা সমীকরণ আমরা পাইছিলাম a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। হ্যাঁ, cos ওমেগা t প্লাস ডেল্টা, এটা খুব বেশি লাগতেছে না। তারপরে আমাদের ত্বরণের একটা সমীকরণ ছিল মাইনাস ওমেগা স্কয়ার x। তারপরে আরেকটা সমীকরণ কি ছিল, d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার যোগ ওমেগা স্কয়ার x ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের এই চারটা সমীকরণ থেকে বিভিন্ন ভাবে কিন্তু অঙ্ক আসতে পারে। তো আমরা এখন একটু দেখব যে এই সমীকরণগুলো থেকে কি কি ভাবে প্রবলেম সেট হতে পারে। আমার ফার্স্ট কোশ্চেন যে হচ্ছে, ধরো প্রবলেম, আমি ফার্স্ট প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম প্রবলেমটা কিভাবে দেখো, এখানে 4d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার যোগ 100x ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলছে যে হচ্ছে কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট, সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণা, কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা আমাকে এক নম্বরে বের করতে বললো যে কম্পাঙ্ক কত। দুই নম্বরে তোমাকে বের করতে বললো যে পর্যায় কাল ইকুয়াল টু হোয়াট। তিন নম্বরে তোমাকে বের করতে বললো যে কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট। এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলছে। এবং এই ধরনের অঙ্ক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় অসংখ্যবার আসছে। তো আমাকে বলো তো দেখি,
এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সেই মৌলিক পার্থক্যটা কি? সেই মৌলিক জিনিসটা কি? এই সমীকরণ দিয়ে অঙ্ক করার আমাদের মেইন কন্ডিশনটা হচ্ছে d2x / dt² এর সহগ 1 হতে হবে। অর্থাৎ d2x / dt² সহগ কত হতে হবে? 1 হতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এর সহগ কত হতে হবে? 1 হতে হবে। তাহলে কিন্তু আমাদের যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণের সহগ কি 1? না, সমীকরণের সহগ কত? 4। সমীকরণের সহগ হচ্ছে 4। তাহলে আমাকে আগে কি করতে হবে? এই 4টাকে ভ্যানিশ করতে হবে। তাহলে 4টাকে যদি ভ্যানিশ করি তাহলে আমাকে সবগুলাকে কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি সবাইকে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থাকতেছে ভাইয়া? এখানে থাকতেছে d2x / dt², যোগ এখানে কি হচ্ছে? 4 দ্বারা ভাগ করলে 25x ইকুয়াল টু কত ভাইয়া? 0। দেখো d2x / dt² যোগ 25x ইকুয়াল টু 0। এখন আমাকে বলো তো দেখি x এর সামনে যা থাকে সেটা কিসের মান ভাইয়া? সবাই আমাকে জানাও, একটু কমেন্ট করে বলো যে x এর সামনে যা থাকে সেটা কিসের মান? এই যে x এর সামনে যেটা থাকতেছে সেটা কিসের মান? হ্যাঁ, তোমরা সঠিক বলছো, এইটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ারের মান। তাহলে ওমেগা স্কয়ারের মান কত? 25 সমান 5 স্কয়ার। তার মানে ওমেগার মান কত? 5। আর আমরা তো সেই গতিবিদ্যাতেই শিখে আসছি ওমেগা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এই জায়গায় কৌণিক কম্পাঙ্ক মানে কিন্তু কত আসলো? 5 রেডিয়ান পার সেকেন্ড। খেয়াল করো, আবার আমরা কি লিখতে পারি? যে ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 পাই ডিভাইডেড বাই t ইকুয়াল টু কত? 5। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো t এর মান হলো 2 পাই ডিভাইডেড বাই f, সরি 2 পাই ডিভাইডেড বাই 5। খেয়াল করো, আবার অনেক সময় তোমাদের কম্পাঙ্ক বের করতে বলছে। কম্পাঙ্ক f সমান কি? 1/t, এটা ব্যবহার করেও করতে পারবো, অথবা আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই f, এখান থেকেও আমরা f এর মান ওমেগা বাই 2 পাই ব্যবহার করে করতে পারবো। সবাই আমাকে বলো যে পুরো অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আর না বুঝলে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে প্রয়োজনে আবার রিপিট করব। তুমি বুঝবা না, কোনো সমস্যা নাই, তোমার সাথে আমি যুদ্ধে নামছি। যতক্ষণ না পর্যন্ত তোমার ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বোঝানোর চেষ্টা করে যাব, ঠিক আছে? কারণ আজকে থেকে আমরা কিন্তু ছোট ভাই বড় ভাই না, ঠিক আছে? বা হচ্ছে এই জায়গা আজকে থেকে উই আর ফ্রেন্ডস। কারণ ফ্রেন্ডস হলো তারাই যারা পরস্পরের জন্য কি করে? ফাইট ফর ইউ, তারপরে হচ্ছে রেসপেক্ট ইউ, ইনক্লুড ইউ, তারপরে হচ্ছে আমাদের এনকারেজ ইউ, নিড ইউ, ডিজার্ভ ইউ এন্ড স্ট্যান্ড বাই ইউ। আমি জানি আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমরাও আশা করি আমার কন্টিনিউয়াস তোমরা আমার পাশে থাকবে। উই আর ফ্রেন্ডস। ওকে, এখন তাহলে আমরা কি করতে পারি? এই জায়গায় আমি আবারও বলি যে হলো 25 কিসের মান? ওমেগা স্কয়ারের মান। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে ওমেগার মান কত? 5। তাহলে এই জায়গায় ওমেগা সমান আমরা কি লিখতে পারি? 2 পাই ডিভাইডেড বাই t। তাহলে ক্যালকুলেশন করলে t এর মানটা কত আসবে? 2 পাই ডিভাইডেড বাই 5। আবার f সমান কত? 1 ডিভাইডেড বাই t। এখন এই জায়গায় 1 ডিভাইডেড বাই t এর মান তো তুমি বের করছো 1 ডিভাইডেড বাই 2 পাই বাই 5। তাহলে ক্যালকুলেশন করলে হবে 5 ডিভাইডেড বাই টুয়াইস পাই। 5 ডিভাইডেড বাই টুয়াইস পাই। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু বলো যে একদম ক্লিয়ার কিনা তোমাদের। আর বন্ধুরা এই জায়গায় কি একটু কাজ করো না, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করি, কারা কারা শেয়ার করছি ক্লাসটা? এখন এই জায়গায় ফ্রেন্ডস এবার আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা দেখতে চাই একটা সহজ সূত্রিত স্পন্দনে স্পন্দিত করার। আমি গতদিন এটার বেসিক আলোচনা করছিলাম যে হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে আমাদের কি? প্রসঙ্গতল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গতল। বলো তো দেখি, এটা এ, এটা হলো বি, এটা হলো সি। খুব ভালো করে বুঝিও, এ বি সি। আমি গতদিনই এটা আলোচনা করা হয়েছে। তাহলে এটা হলো বি, হলো প্রসঙ্গতল। বলো তো দেখি বি বিন্দুর সমস্ত শক্তি কোন শক্তি? দেখি মনে আছে কিনা? সবাই একটু মনে করার চেষ্টা করো না, একটু চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নাই। এখানে বি বিন্দুর সমস্ত শক্তি কোন শক্তি? এটাকে আমরা কি চিন্তা করব? এটাকে আমরা ভূপৃষ্ঠ চিন্তা করব,
কারণ এটা প্রসঙ্গ তল, এটাকে আমরা ভূপৃষ্ঠ চিন্তা করব। তাহলে এখানকার সমস্ত শক্তি ভূমিতে স্পর্শ, এটা কি একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এটা হলো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, খেয়াল করো। তাহলে নির্দিষ্ট উচ্চতার এখানকার সমস্ত শক্তি কোন শক্তি? আর বি বিন্দু, এটা ভূমি স্পর্শ করার আগ মুহূর্ত, তাহলে বি বিন্দুর সমস্ত শক্তি কোন শক্তি? বি বিন্দুর সমস্ত শক্তি কোন শক্তি? হ্যাঁ, আর এ বিন্দুর সমস্ত শক্তি কোন শক্তি? একটু আমাকে জানাবো দেখি, একটু আমাকে জানাও যে হচ্ছে এটার বেসিক আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, গত ক্লাসে আলোচনা করছিলাম। ইয়েস, তোমরা বলছো যে হচ্ছে এ বিন্দুর এই জায়গায় বি বিন্দুর সমস্ত শক্তি, এখানকার সমস্ত শক্তি, এখানকার গতিশক্তিটাই, এখানকার সমস্ত শক্তি গতিশক্তি, আর এই গতিশক্তিটাই মোট শক্তির সমান। আর সি বিন্দুর সমস্ত শক্তিটাই বিভব শক্তি, আর এখানকার বিভব শক্তিটাই মোট শক্তির সমান। খুব ভালো করে বুঝিও, মোট শক্তির সমান, টোটাল এনার্জির সমান। বলো তো দেখি যে হচ্ছে সি বিন্দুতে বেগের মান কত? সি বিন্দুতে বেগের মান কত? একটু আমাকে বলো সবাই, সি বিন্দুতে বেগের মান কত? সি বিন্দুতে বেগ কত? সি বিন্দুতে সমস্ত শক্তি, খেয়াল করো যে সি বিন্দুতে এই জায়গায়, আর এই বিন্দুতেও আমাদের সমস্ত শক্তি বিভব শক্তি। সি বিন্দুতে বেগের মান কত? এটা আমাদের গত দিনের পড়া। সি বিন্দুতে বেগের মান হলো 0, তাই না? সি বিন্দুতে বেগের মান 0। অনুরূপভাবে এ বিন্দুতেও বেগের মান কত? এ বিন্দুতেও বেগের মান 0, এ বিন্দুতেও বেগের মান 0। এবার তুমি আরেকটা জিনিস খেয়াল করো দেখি, এটা আমার গত দিনেরই পড়া, যে হচ্ছে এই জায়গায় তোমার এখানে আমাদের বেগের মান কত পাইছি? 0 পাইছি। আর বি বিন্দুতে বেগের মানটা কেমন? বি বিন্দুতে বেগের মানটা হলো ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি বেগ অর্জন করে। আমি একটু গত দিনের ব্যাখ্যাটা আজকে আবার দেই, যে খেয়াল করো এখানে গিয়ে বেগের মান 0 হয় বলে বস্তু আর এদিকে যেতে পারতেছে না, তার মানে এখানে তার বেগের মান 0। তো এখানে আসার পরে তার দিক অভিকর্ষ ত্বরণ সবসময় কাজ করে, নিচের দিকে কাজ করে, এই কারণে বস্তুটা নিচে নামা শুরু করে। ত্বরণ কাজ করে, নিচে নামা শুরু করে। আর ত্বরণ থাকার কারণে ত্বরণও যেদিকে, ত্বরণও নিচের দিকে, বস্তু নামতেছেও নিচের দিকে, এই কারণে আস্তে আস্তে ত্বরণের দিকে গতিশীল হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে 0 থেকে আস্তে আস্তে তার বেগ বাড়তেছে, আস্তে আস্তে বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, বেগ বাড়তে বাড়তে এখানে এসে কি হয়ে যাচ্ছে? সর্বোচ্চ হয়ে যাচ্ছে। বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে যাচ্ছে। সর্বোচ্চ হওয়ার পরে তারা এই দিকে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু গতি জড়তা বলে একটা ব্যাপার আছে। গতি জড়তার কারণে সে যেহেতু এইদিকে গতিশীল ছিল, সে আবার এইদিকে গতিশীল হয়। তো গতিশীল হলেই কি হয়? অভিকর্ষ বলের বিপরীতে এখন কাজ করে। সে উপরে উঠতে থাকে, তার মানে কি? অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে, তার মানে ত্বরণ কাজ করে, কিন্তু নেগেটিভ দিকে ত্বরণ। এই কারণে বেগের মান আস্তে আস্তে কি হয়? কমে। বেগের মান কমে, বেগের মান কমতে 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 এখানে গিয়ে যখন আর বেগ 0 হয়, তখন সে আর উপরে উঠতে পারে না। এখানে গিয়ে তার বেগ 0 হয়, সে এখানে থাকতে চায়, কিন্তু অভিকর্ষ ত্বরণ কি করে থাকে? আবার টান দেয় নিচের দিকে। এই কারণে সে গতিশীল হয়, এখানে সে বেগ সর্বোচ্চ হয়, আবার গতি জড়তার কারণে সে সামনের দিকে যায়। এভাবে সে কন্টিনিউয়াস সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকে। এটা হলো সরল স্পন্দিত স্পন্দনের বেসিক মেকানিজম। এবার আমরা এই ব্যাপারগুলোকে আমাদের সমীকরণগুলো দিয়ে একটু ফিল করার চেষ্টা করব। এই জিনিসগুলো তো আমরা জানি, আরেকটু সমীকরণ দিয়ে ভালো করে ফিল করার চেষ্টা করি। দেখো আমাদের বেগের সমীকরণটা কি? v = omega root over a square minus x square, v = omega root over a square minus x square। আরেকটা সমীকরণ কি? a = minus omega square x। এখন তুমি খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, যে এই জায়গায় x দ্বারা কি বোঝায়? এখানে x = সাম্যাবস্থা হতে সরণ। তাহলে x হলো আমাদের সাম্যাবস্থা হতে সরণ। তুমি খুব ভালো করে বুঝিও, সাম্যাবস্থা হতে সরণ। আমরা একটু দেখো যে এটা কি সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা হতে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা প্রকাশ করি x। তার মানে এই ডিসটেন্সটাও x, এই ডিসটেন্সটাও আমাদের x, এই ডিসটেন্সটাও আমাদের x, এই ডিসটেন্সটাও আমাদের x। তাহলে সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে, সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে এইটা হলো সাম্যাবস্থা থেকে সরণের সর্বোচ্চ মান। তার মানে এইখানে আমরা বুঝতেছি যে এখানে x এর মানটা কেমন? ম্যাক্সিমাম। আর এই x এর ম্যাক্সিমাম মানটাকে আমরা কি বলি? বিস্তার। x এর ম্যাক্সিমাম মানকে আমরা কি বলি? বিস্তার। এই জায়গায় খেয়াল করো, এটাও আমাদের x এর মান, এটাও আমাদের x এর মান, তাই না? সাম্যাবস্থা থেকে যে কোনো পয়েন্টের দূরত্বকেই আমরা বলতেছি x। অনুরূপভাবে এই যে x এখানে যা, এখানে কিন্তু x এর মান আরেকটু বেশি, সাম্যাবস্থার দূরত্ব আরো বেশি।
এখানে সাম্যাবস্থা থেকে দূরত্ব সবচেয়ে বেশি, আর এখানে x এর মানটা হচ্ছে x ম্যাক্সিমাম এবং এই মানটা আমাদের কত a। এখন তুমি একটু খেয়াল করো তো দেখি ভাইয়া, যে তাহলে এখানে x এর সর্বোচ্চ মানটা হচ্ছে a, তাহলে x এর সর্বনিম্ন মানটা কোথায়? x এর সর্বনিম্ন মানটা কোথায় একটু আমাকে কমেন্ট করে জানাও। x এর সর্বনিম্ন মান কোথায়? তাহলে x এর সর্বনিম্ন মান কোথায়? অবশ্যই সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থার দূরত্ব কত? সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থার দূরত্ব হলো 0, তার মানে x এর মিনিমাম মান হচ্ছে 0। তাহলে আমরা বুঝলাম x এর মিনিমাম মান হলো 0। এবার তুমি একটা বেসিক জিনিস দিয়ে বলো তো দেখি, যে হচ্ছে v x এর মান যত বাড়বে, x এর মান যত বাড়বে, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার মানটা তত, x এর মান যত বাড়বে, এটা যদি বাড়ে, খেয়াল করো কারণ এখানে এখন 1 আছে, a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার থেকে 1 বাদ দিলে যা হবে, x স্কয়ারের মানটা যদি বেরো 5 হয়, তাহলে a স্কয়ার থেকে 5 বাদ দিলে মানটা কি হবে? আরো ছোট হবে। তার মানে x এর মান যত বাড়বে, a স্কয়ার মাইনাস x স্কয়ারের মানটা তত ছোট হবে। আর এই মানটা যত ছোট হবে, ছোট মানকে ওমেগার সাথে গুণ করলে মানটা কি হবে? ছোটই হবে। তার মানে আমরা দেখতেছি যে x এর মান বাড়লে বেগের মান কি হয়? ছোট হয়। তাহলে একটা বাড়লে যখন আরেকটা কমে, খুব ভালো করে বুঝিও, x বাড়লে v কমতেছে, তার মানে আমরা এই সেন্সে কি বলতে পারি? বেগ আর হলো সরণ ব্যস্তানুপাতিক। তাহলে বেগ আর সরণ কি হবে? ব্যস্তানুপাতিক। বেগ আর সরণ কি বলো? ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো দেখি, তাহলে বেগ আর সরণ যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে v কোথায় ম্যাক্সিমাম হবে? বলো, v কোথায় ম্যাক্সিমাম হবে? বেগ আর সরণ হলো ব্যস্তানুপাতিক, তাহলে v কোথায় ম্যাক্সিমাম হবে? যেখানে x এর মান মিনিমাম, যেখানে x এর মান মিনিমাম। তাহলে x এর মান মিনিমাম কোথায়? x এর মিনিমাম মান হলো কোথায়? আমরা জানি সাম্যাবস্থায় হলো x এর মান মিনিমাম। আর এই সাম্যাবস্থায় x এর মান কত? সাম্যাবস্থায় x এর মান হচ্ছে 0। সাম্যাবস্থায় x এর মিনিমাম মানটা হলো 0। তাহলে আমরা দেখি, তাহলে সাম্যাবস্থায় বেগের মানটা কত হবে? তাহলে v ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন সাম্যাবস্থায় x এর মান কত? 0। তাহলে এই জায়গায় তাহলে আমরা পাবো বেগের মান ম্যাক্সিমাম এবং এটা হবে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তার মানে এই জায়গায় ওমেগা রুট ওভার a স্কয়ার, তার মানে ওমেগা a। দেখো, তার মানে আমরা পাইলাম যে v ম্যাক্সিমামের মান হলো ওমেগা a। তাহলে এই জায়গায় আমাদের শুরুতে আমরা কি বলে নিছিলাম? যে সাম্যাবস্থায় বেগের মান সর্বোচ্চ। আমরা ইকুয়েশন দিয়েও কি বের করলাম? সাম্যাবস্থায় বেগের মান সর্বোচ্চ। আর এই সর্বোচ্চ বেগের মান কত? ওমেগা a। সর্বোচ্চ বেগের মানটা হলো ওমেগা a। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। এবার তুমি অনুরূপভাবে চিন্তা করো তো দেখি, এখানে x আর v তুমি কি পাইছো? ব্যস্তানুপাতিক পাইছো। তাহলে বলো তো দেখি যে v কোথায় মিনিমাম হবে? v কোথায় মিনিমাম হবে? যখন x এর মানটা কি হবে? অবশ্যই ম্যাক্সিমাম, কারণ x আর v ব্যস্তানুপাতিক। তাহলে x এর মান যেখানে ম্যাক্সিমাম, আর x এর ম্যাক্সিমাম মান কত? a। এখন x এর ম্যাক্সিমাম মান a কোথায় হয়? x এর মান a কোথায় হয়? x এর মান a হয় হলো বিস্তারের প্রান্তে। সুতরাং আমরা এখন বলবো যে এই বিস্তারের প্রান্তে হ্যাঁ, বেগের মানটা কি হবে? বেগের মানটা হবে মিনিমাম হবে। আর বেগের মিনিমাম মান কত? বেগ বের করার ফর্মুলাটা হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমার প্রশ্ন, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x এর মান কত? x এর মানটা হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে ওমেগা রুট অফ ইনটু 0, তার মানে হলো 0। তাহলে আমরা পাইলাম বেগের মিনিমাম মান হলো 0। এই বেগের মিনিমাম মান 0 কোথায়? বিস্তারের প্রান্তে। দেখো, আমাদের আগের রেজাল্টটাও কি ছিল? বেগের মিনিমাম মান হলো 0, এটা কোথায়? বিস্তারের প্রান্তে। তাহলে অনুরূপভাবে এখানেও আমরা কি বলতে পারবো? এখানেও আমরা বলতে পারবো যে এখানে বেগের মানটা হলো মিনিমাম এবং বেগের মিনিমাম মান কত? 0। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। সবাই আমাকে একটু বলো, জয়নাল, তারপরে মুনতাহা, সুরাইয়া, রুবায়েত, সুমাইয়া, সাদিয়া, তৌসিফা, জাহিদ, সুমাইয়া, মুহিত মিয়া, তারপরে হচ্ছে রিদা, টিজাট
সুমাইয়া নসন অথই, তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে এবার আমরা বেগ নিয়ে কথা বলছি, এখন আমরা ত্বরণ নিয়ে কথা বলতে চাই। খেয়াল করো, ত্বরণ নিয়ে কথা বলতে চাই। তো ত্বরণ সমান কি খেয়াল করো, আমরা জানি ত্বরণ সমান a মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে এই মাইনাসটা কিসের মাইনাস? আমরা একদম প্রথম ক্লাসে বলছিলাম যে বল আর সরণ বিপরীতমুখী। দেখো বল আর সরণ বিপরীতমুখী, এই কারণে আমরা এই মাইনাস ব্যবহার করি। তার মানে এই মাইনাসের মানগত কোনো ভ্যালু নাই, মানগত কোনো ভ্যালু নাই। তাহলে এটার মানগত কোনো ভ্যালু নাই। তাহলে এটার যেহেতু মানগত কোনো ভ্যালু নাই, তাহলে এখানে a হচ্ছে ওমেগা স্কয়ার x। তার মানে এখানে a ইজ প্রপোর্শন হলো x। তার মানে a আর x সমানুপাতিক, a এবং x সমানুপাতিক। তাহলে আমাকে বলো তো দেখি একটা বেসিক সেন্স, তাহলে a কোথায় ম্যাক্সিমাম হবে? তাহলে a সেখানেই ম্যাক্সিমাম হবে, x ও যেখানে ম্যাক্সিমাম। তাহলে x এর ম্যাক্সিমাম মান কত? a। তার মানে কোথায়? বিস্তারের প্রান্তে। তাহলে আমরা যদি বলি এই বিস্তারের প্রান্তে, তাহলে এই বিস্তারের প্রান্তে a সমান কত? তাহলে এখানে a এর মানটা হলো ম্যাক্সিমাম, এবং আমাদের ত্বরণ বের করার ফর্মুলাটা হলো মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে এখানে x এর মানটা কত? a। তার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। তার মানে a ম্যাক্সিমাম মানটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। তাহলে এখানে ত্বরণের মানটা হলো ম্যাক্সিমাম এবং মানটা কত? মাইনাস ওমেগা স্কয়ার a। তাহলে অনুরূপভাবে এখানেও আমাদের ত্বরণের মানটা কত? এখানেও আমাদের ত্বরণের মানটা হলো ম্যাক্সিমাম, এবং এই মানটা কত? এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। দেখো এখন এইখানে এবার খেয়াল করো, আমি a এর মিনিমাম মান বের করতে চাই। তাহলে a এর মিনিমাম মান কোথায় হবে? a আর x যেহেতু সমানুপাতিক, a আর x যেহেতু সমানুপাতিক, তাহলে a কোথায় মিনিমাম হবে? যখন x এর মান মিনিমাম। তাহলে a কোথায় মিনিমাম হবে? যখন x এর মান মিনিমাম। এখন আবার প্রশ্ন, x এর মিনিমাম মান কত? x এর মিনিমাম মান কত? সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে x এর মিনিমাম মান কত? x এর মিনিমাম মান হচ্ছে 0। এটা কোথায়? সাম্যাবস্থায়। তাহলে এখানে এটা হলো সাম্যাবস্থায়, x এর মিনিমাম মান 0। তাহলে এখানে আমরা ত্বরণের মানটা তাহলে কত হবে? তাহলে ত্বরণের মানটা হবে মাইনাস ওমেগা স্কয়ার x। তার মানে মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 0, কারণ সাম্যাবস্থায় আমাদের ত্বরণের মানটা তাহলে কত আসতেছে? 0। এটা কিন্তু আমরা আগেই ফিল করছি। সবাই আমাকে বলো এই ত্বরণের ব্যাপারটাও সবাই তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে আমি এইটুকুর একটা সামারি এখানে একটু লিখে দিতে চাই, যাতে এটা আমরা ডিটেইলস দেখাইলাম, এবার একটু সামারিটা এখানে একটু লেখা দিতে চাই, যে দেখি সামারি কোথায় কি, একটু ডিটেইলস লিখি। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে বিস্তারের প্রান্তে, এই পয়েন্ট আর দেখাবো না, এই পয়েন্ট দেখাইলেই তো হয়ে যাবে যে এখানে আমরা যদি চিন্তা করি এখানে বেগের মানটা কেমন? সর্বোচ্চ। বেগের সর্বোচ্চ মানটা কত? ওমেগা a। আর এখানে আমাদের ত্বরণের মানটা কত? সর্বনিম্ন। ত্বরণের সর্বনিম্ন মানটা কত? 0। আর আমরা যদি এখানে চিন্তা করি, এখানে বেগের মানটা কত? মিনিমাম, এবং মানটা কত বলো? 0। এবং ত্বরণের মানটা কেমন? সর্বোচ্চ। এই মানটা কত? মাইনাস ওমেগা স্কয়ার a। এটাই ছিল হচ্ছে আমাদের সামারি। এখন আমরা যে কাজটা করতে চাই, এই যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট, এটা তো যে কোনো অবস্থান, তাহলে এটা সাম্যাবস্থা থেকে কত দূরে? x দূরে। সাম্যাবস্থা থেকে যে কোনো পয়েন্টের দূরত্ব হলো x। তাহলে এই জায়গায় আমাদের বেগের মানটা কত? এই জায়গায় বেগের মান হলো ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং ত্বরণের মানটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x। খুব ভালো করে বুঝিও। এখন আমরা এই পয়েন্টে বিভব শক্তি বের করতে চাই। তোমরা কিন্তু একদম শুরুতেই শিখছো যে এখানকার সমস্ত শক্তি হলো বিভব শক্তি, আর এখানকার সমস্ত শক্তি কোন শক্তি বলো? এখানকার সমস্ত শক্তি কোন শক্তি? গতি শক্তি। এটা কিন্তু আমরা একদম শুরুতে আলোচনা করছি। দেখো ভাইয়া, এই জায়গায় তাহলে এখানকার আমরা শুরুতে এক এক করে আসি যে বিভব শক্তি কত, যে এখানকার আমরা পটেনশিয়াল এনার্জি বের করতে চাচ্ছি, যে এখানকার পটেনশিয়াল এনার্জি কত। তাহলে পটেনশিয়াল এনার্জি এইটা আমাদের কত, এটা একটু আমরা দেখি। বিভব শক্তি বের করার ফর্মুলাটা হচ্ছে, দেখো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছো,
তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছো সেখানে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত কোন কণার বিভব শক্তির সমীকরণ আসছিল হচ্ছে এরকম যে ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। দেখো তোমাদের মনে আছে কিনা যে আমাদের সঞ্চিত শক্তি ইপি সমান হাফ কে এক্স স্কয়ার বা কৃত কাজ W ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। সেখান থেকে আমরা কি বলতে পারি হাফ কে কে মানে হচ্ছে m ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা আমি প্রতিপাদনে শেখাবো স্প্রিং যখন পড়াবো। আমাদের একটা টপিক আমি প্রথমে চ্যাপ্টারের রোড ম্যাপ দিছিলাম, সেখানে একটা টপিক ছিল স্প্রিং। তো স্প্রিং এর সঞ্চিত শক্তি রাশিমালা তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছো সেখানে আছে। তো যদি না পড়ে থাকো কোনো সমস্যা নাই, আমি যখন স্প্রিং টপিকটা পড়াবো তখন এই জিনিসটা আমি আবারও পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার পড়াবো। তাহলে এখানে কে সমান কি ছিল এগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। রুট ওভার এই জায়গায় কে সমান ছিল হলো রুট ওভার ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। কে বাই এম, সেখান থেকে কে সমান হবে আমাদের m ওমেগা স্কয়ার। তো এই জায়গায় হাফ m ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এখন তুমি আমাকে বলো তো বিভব শক্তি যে কোনো জায়গায় বিভব শক্তি কত? তাহলে এটা আপাতত এখানে লিখে নেই। তো যে কোনো মুহূর্তের বিভব শক্তি EP সমান হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। আর যে কোনো মুহূর্তের গতি শক্তি কত? যে কোনো মুহূর্তের গতি শক্তি হচ্ছে হাফ m v স্কয়ার। আর v স্কয়ার সমান আমরা কি জানি v সমান হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার তার উপরে হলো হোল স্কয়ার। তার মানে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। অর্থাৎ আমরা কি পাবো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো মুহূর্তের গতি শক্তির ফর্মুলা। যে কোনো মুহূর্তের গতি শক্তির ফর্মুলাটা হচ্ছে মাইনাস হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গতি শক্তি, আর এটা আমাদের যে কোনো মুহূর্তের কি বিভব শক্তি। এবার খেয়াল করো তো দেখি, তাহলে যে কোনো পয়েন্টের মোট শক্তি কত? তাহলে যে কোনো পয়েন্টের এখানকার মোট শক্তি কত হবে? খেয়াল করো যে আমাদের এই পয়েন্টের মোট শক্তি কত। তাহলে এই পয়েন্টের মোট শক্তি আমাদের খেয়াল করো, মোট শক্তি মানে কি বিভব শক্তি প্লাস গতি শক্তি। তুমি খুব ভালো করে বুঝিও, বিভব শক্তি প্লাস গতি শক্তি। তো মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে এটা তো হলো যে কোনো অবস্থার বিভব শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। আমি একটু প্রয়োজনে একটু উপরে লিখি, এটা তো এখন প্রয়োজন নাই, যে এই পয়েন্টের বিভব শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। আর এই পয়েন্টের যে কোনো জায়গার গতি শক্তি আমরা কত পেলাম? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে আমাদের মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে বিভব শক্তির সাথে গতি শক্তি কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে বিভব শক্তি প্লাস গতি শক্তি যোগ করলে আমরা কি পাবো? এই জায়গায় দেখো একদম ভদ্র সেলের মতো কি হয়েছে, হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার কি হবে? কাটা যাবে। তাহলে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার কাটা যাবে। তাহলে বাকি থাকবে শুধুমাত্র কত? বাকি থাকবে আমাদের শুধুমাত্র হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে এই পয়েন্টটাতে মোট শক্তির মান আসছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে এই পয়েন্টটাতে আমাদের মোট শক্তির মান হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এবার আমরা কোথায় বের করতে যাচ্ছি? সাম্যাবস্থায় বের করতে যাচ্ছি। দেখো ভাই কোথায় বের করতে যাচ্ছি? সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় যে কোনো জায়গায় বিভব শক্তি কত? হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এখন আমাকে বলো তো দেখি সাম্যাবস্থায় x এর মান কত? বলো সাম্যাবস্থায় x এর মান কত? 0। সাম্যাবস্থায় x এর মান কত? 0। তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের 0 স্কয়ার। x এর মান হলো 0 0 স্কয়ার, তার মানে এটা কত? 0। আর গতি শক্তি কত হবে? গতি শক্তি কত হবে? খেয়াল করো, গতি শক্তি হবে হাফ m ওমেগা স্কয়ার তাহলে হাফ m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস x এর মান কত? a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই যে কোনো জায়গার গতি শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 0। x এর মান সাম্যাবস্থায় x এর মান কত? 0। তাহলে সাম্যাবস্থায় x এর মান হলো আমাদের 0। এখানে আমরা একটু 0 বসাই দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে গতি শক্তির মান কত আসলো?
গতিশক্তির মান আসলো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন আবার প্রশ্ন, তাহলে এখানে এই সাম্যাবস্থায় মোট শক্তির মান কত? সাম্যাবস্থায় মোট শক্তির মান কত? দেখো এখানে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার গতিশক্তি আর বিভব শক্তি হলো 0। বিভব শক্তি 0, গতিশক্তি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে মোট শক্তির মান কত ভাইয়া বলো? মোট শক্তির মান তাহলে কত? একটা 0 আর একটা হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে মোট শক্তির মানটা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে এই পয়েন্টে মোট শক্তির মান হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার আমরা কোথায় বের করতে চাই? একদম বিস্তারের প্রান্তে। দেখো ভাইয়া এই পয়েন্টে তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? তাহলে আমরা এই পয়েন্টটাকে একটু মিশায়া এই জায়গায় আমরা দেখায় নিয়ে আসবো যে এখানে আমাদের বিভব শক্তি কত। দেখো বিভব শক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এখন আমাকে বলো তো দেখি বিস্তারের প্রান্তে x এর মান কত? এই পয়েন্টে x এর মান কত বলো? বিস্তারের প্রান্তে x এর মান কত? তাহলে এখানে বিস্তারের প্রান্তে x এর মান হচ্ছে a। বিস্তারের প্রান্তে x এর মান a। তাহলে এটা আমাদের কত আসবে? হাফ এম ওমেগা স্কয়ার a স্কয়ার। কারণ এই পয়েন্টে আমাদের x এর মানটা হচ্ছে a। আর গতিশক্তি কত হবে? খুব ভালো করে বুঝিও, আমরা কিন্তু জানি গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। তো আমরা এখানে কি বের করছি? ভি মান তো 0 বের করছি। এখানে ভি মান 0 বের করছি। তাহলে যেহেতু ভি মান 0, তাহলে গতিশক্তির মান কত? 0। তাহলে মোট শক্তি কত হবে? তাহলে মোট শক্তিও হবে আমাদের বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান একটা হলো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার আর একটা হলো 0। তাহলে মোট শক্তির মান হলো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে এই পয়েন্টেও মোট শক্তি কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। সাম্যাবস্থাতেও মোট শক্তি কত? এই যে আমাদের সাম্যাবস্থাতেও মোট শক্তি কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। যে কোনো অবস্থানে x অন্য আরেকটা অবস্থানে মোট শক্তি কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তিনটা অবস্থানে, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, তিনটা অবস্থানে আমাদের মোট শক্তির মান কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে এই সরল সন্ধিত স্পন্দন শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না মেনে চলে না বলো? তাহলে এই জায়গায় সরল সন্ধিত স্পন্দন শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না মেনে চলে না?